নমস্কার। আজ আমরা ডুব দেব বাংলা সাহিত্যের এক কিংবদন্তি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গা ছমছমে ছোট গল্পে। গল্পের একেবারে কেন্দ্রে আছে দেখতে গেলে খুব সাধারণ একটা জিনিস, কিন্তু তার সাথে জড়িয়ে আছে এক অসম্ভব ভয়ঙ্কর ইতিহাস। গল্পের কথকের এই হাড়হিম করা লাইনটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? জাস্ট একটা বাক্য, কিন্তু এটাই যেন পুরো গল্পের রহস্য আর আতঙ্কের সুরটা একদম ঠিকঠাক বেঁধে দেয়। ভাবুন তো, কি এমন জিনিস হতে পারে যেটা ছুলে মনে হবে একটা জীবন্ত বিষধর সাপের গায়ে হাত পড়েছে। আর এখানেই গল্পের সব থেকে বড় ধাক্কাটা লাগে। এই ভয়টা কোনো পুরনো দিনের মূর্তি বা দামি কোনো জিনিস নিয়ে নয়, বরং একটা অতি সাধারণ 3 আনা দামের কলাই করা চায়ের পেয়ালাকে ঘিরে তৈরি হয়েছে। আর ঠিক এই কারণেই ব্যাপারটা আরও বেশি অস্বস্তিকর, যে এত তুচ্ছ একটা জিনিসের সাথে এতগুলো সাংঘাতিক ঘটনা কি করে জুড়ে থাকতে পারে। এই প্রশ্নটাই কিন্তু পুরো গল্পের একেবারে মূলে রয়েছে। কি করে একটা সাধারণ পেয়ালা এতগুলো মৃত্যু, এত দুঃখের কারণ হয়ে উঠতে পারে? এর উত্তর খুঁজতে হলে আমাদের গল্পের আরও গভীরে যেতে হবে, ফিরে যেতে হবে একদম এর শুরুতে। আচ্ছা, প্রত্যেক অভিশাপের তো একটা উৎস থাকে, তাই না? এই পেয়ালাটার জন্মকথাও কিন্তু কোনো রাজপ্রাসাদ বা গুপ্তধনের গল্প নয়। এর শুরু হয়েছিল মৃত্যু আর হতাশায় ভরা এক মহামারীর ক্যাম্প থেকে। ভাবুন তো একবার পরিস্থিতিটা কি ভয়ঙ্কর। যেখান থেকে পেয়ালাটা প্রথম পাওয়া গেল, সেই কুলবেরিয়ার মেলাটাই তো মৃত্যু আর রোগে একেবারে ছয়লাভ। মানে শুরু থেকেই এর সঙ্গে মৃত্যুর একটা অদ্ভুত গভীর যোগসূত্র যেন তৈরি হয়েই ছিল। গল্পের কথকের কাকার গাড়োয়ান হরু মাইতি ওই মৃত মানুষদের ফেলে যাওয়া জিনিসপত্রের মধ্যে থেকেই পেয়ালাটা তুলে নিয়েছিল। ওর হয়তো মনে হয়েছিল বেশ সুন্দর দেখতে জিনিসটা, বাড়িতে কাজে লাগবে। কিন্তু বেচারা তখনও জানতো না যে সে আসলে কি ভয়ঙ্কর একটা জিনিস নিজের সঙ্গে নিয়ে নিচ্ছে। আর ঠিক এখান থেকেই পেয়ালাটার অলৌকিক ক্ষমতার খেলা শুরু। এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, কিন্তু এটা ফিরে এলো। কাকা তখনই বুঝেছিলেন এটা কোনো সাধারণ বস্তু নয়। তবে এর আসল ভয়ঙ্কর রূপটা তখনও তার কাছে পরিষ্কার ছিল না। তো পেয়ালাটা একটা নতুন বাড়িতে চলে এলো, কিন্তু সেটা একা আসেনি। নিজের সাথে করে নিয়ে এসেছিল মৃত্যুর এক হিমশীতল ছায়া, যা খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর প্যাটার্নে পরিণত হতে চলেছিল। এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই একটা জিনিস কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যায়। অসুস্থ অবস্থায় যখনই কেউ এই পেয়ালাটা ব্যবহার করেছে, তার শেষ পরিণতি হয়েছে মৃত্যু। এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনের সত্যি অন্য কোনো অশুভ শক্তি কাজ করছে? গল্পের এই পর্যায়ে এসে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, তবে কোনো বাইরের ঘটনায় নয়, বরং গল্পের যে কথক তার নিজের মনের ভেতরে। একদিকে তার যুক্তিবাদী মন, যা এসব মানতে চায় না, আর অন্যদিকে চোখের সামনে ঘটে চলা একের পর এক ভয়ঙ্কর সত্যি। এই দুটো জিনিসের মধ্যে একটা মারাত্মক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। শুধু যে মৃত্যুর একটা ধারা তৈরি করছিল তাই নয়, এই পেয়ালাটার আরও একটা ভয়ঙ্কর ক্ষমতা ছিল, আর সেটা হলো এর ফিরে আসার অদ্ভুত ক্ষমতা। যেন কোনো এক অদৃশ্য শক্তি একে বারবার একই জায়গায় ফিরে আনছে। ব্যাপারটা এমন নয় যে পেয়ালাটা সযত্নে বাড়িতে রাখা হয়েছিল, মোটেই না। এটাকে বারবার বাড়ি থেকে দূর করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। দেখুন কি অদ্ভুত আর অলৌকিকভাবে পেয়ালাটা ফিরে আসছে। প্রতিটা ঘটনা যেন আগেরটার চেয়েও বেশি রহস্যময় আর গা ছমছমে। মনে হচ্ছে যেন কোনো এক অশুভ শক্তি চাইছে পেয়ালাটা ওই বাড়িতেই থাকুক, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত। গল্পের শেষ পর্যায়ে এসে কথক আর ব্যাপারটা এড়িয়ে যেতে পারলেন না। তিনি এই অশুভ বস্তুটার মুখোমুখি হলেন, আর তার এই পদক্ষেপই একটা চূড়ান্ত মর্মান্তিক পরিণতি ডেকে আনলো, যা আমাদের গল্পের মূল প্রশ্নগুলোর দিকে আবার ঠেলে দেয়। কি মর্মান্তিক একটা ব্যাপার, তাই না? যে ছোট্ট শিশুটি কিচ্ছু না জেনে না বুঝেই এই অভিশাপকে বাড়িতে ফিরিয়ে এনেছিল, সেই হয়ে গেল এর শেষ শিকার। এখানেই যেন গল্পের ট্র্যাজেডিটা একটা বৃত্ত সম্পূর্ণ করে। কথক আরও একটা মৃত্যুর কথা জানতেন, যা তিনি এতদিন লুকিয়ে রেখেছিলেন। বাড়ির চাকর রামলগন, যাকে কুকুরে কামড়ানোর পর এই পেয়ালাতেই ওষুধ দেওয়া হয়েছিল, সেও দেশে ফিরে গিয়ে মারা যায়। এই ঘটনাটা কথকের অপরাধবোধ আর পেয়ালাটার ভয়ঙ্কর ক্ষমতাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে।
শেষ চেষ্টা হিসেবে কথক পেয়ালাটা আবার ফেলে দিয়েছিলেন বটে, কিন্তু ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গেছে। ঠিক 9 দিনের মাথায় মনুর মৃত্যু যেন পেয়ালাটার অভিশাপের ওপর শেষ সিলমোহরটা দিয়ে দেয়। আর এখানেই গল্পটা শুধু একটা ভূতের গল্প হয়ে থেমে থাকে না, এটা আমাদের ভাবতে বাধ্য করে এই পেয়ালাটা কি সত্যিই কোনো অভিশপ্ত বস্তু, নাকি এটা আসলে মানুষের অসহায়ত্ব, তার নিয়তি বা কুসংস্কারের একটা প্রতীক। আসলে বিভূতিভূষণ তো শুধু ভূতের গল্প বলেননি, তিনি সেই সময়ের গ্রামের জীবনের একটা নিখুঁত ছবিও এঁকেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে সাধারণ মানুষ অনেক সময়ে লড়াই না করে, কোনো প্রতিকারের চেষ্টা না করে নিষ্ক্রিয়ভাবে নিজেদের ভাগ্যকে মেনে নিত। হয়তো এই অভিশপ্ত পেয়ালাটা সেই অদিষ্টবাদ আর ট্র্যাজেডিকে নীরবে মেনে নেওয়ারই একটা শক্তিশালী রূপক। শেষে একটা প্রশ্ন রেখে যায় ভাবার জন্য। দেখুন, প্রায় 70 বছর আগে লেখা এই গল্প, কিন্তু আজও কি ভীষণ প্রাসঙ্গিক, তাই না? কারণ কম বেশি আমাদের সবার জীবনেই তো এমন কিছু অভিশপ্ত পেয়ালা থাকে, মানে এমন কিছু পরিস্থিতি বা চক্র যা আমরা দেখতে পাই, কিন্তু বদলাতে গিয়ে নিজেদেরকে কেমন যেন অসহায় মনে হয়। একটু ভাবলেই হয়তো এমন কিছুর কথা মনে পড়ে যাবে।